গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে খুব একটা সুন্দর আধ্যাত্মিক বই নিয়ে এসেছি আপনাদের কাছে। প্রথম অধ্যায়, কসমিক কনসিয়াসনেসের পরিচয় ও লেখকের জীবনী। বইটার নাম আহ, বইটার নাম হচ্ছে কসমিক কনসিয়াসনেস। কসমিক কনসিয়াসনেস। প্রথম অধ্যায় পড়ি, তারপর আস্তে আস্তে আপনারা লেখকের পরিচিতি আরো সমস্ত কিছু জানতে পারবেন। লেখকের ভাষাতেই পড়ছি। প্রথম অধ্যায়, ভূমিকা। কসমিক কনসাসনেস মানব মনের বিবর্তন নিয়ে একটি গবেষণা, এমন একটি বই যা মানব চেতনার বিকাশ সম্পর্কে এমন একটি বই যা মানব সভ্যতার মানব মনের বিবর্তন নিয়ে একটি গবেষণা, যা মানব চেতনার বিকাশ সম্পর্কে একটি গভীর ও সাহসী ধারণা তুলে ধরে। বইটি 1901 সালে প্রকাশিত হয় এবং এর লেখক ছিলেন কানাডীয় মনোরোগ বিশেষজ্ঞ রিচার্ড মাউরিস বুকার। এই বইয়ের মূল বক্তব্য হলো, মানুষের চেতনার বিকাশ এখনো শেষ হয়নি। যেমন প্রাণী থেকে মানুষের বিবর্তনের মাধ্যমে আত্মসচেতন আত্মসচেতনতা, সেলফ কনসিয়াসনেস এসেছে, প্রাণী থেকে মানুষের বিবর্তনের মাধ্যমে সেলফ কনসিয়াসনেস এসেছে, তেমনি ভবিষ্যতে মানুষ আরো উচ্চতর এক চেতনার স্তরে পৌঁছাতে পারে। সেই স্তরকেই লেখক কসমিক কনসিয়াসনেস বা মহাজাগতিক চেতনা নামে অভিহিত করেছেন। লেখকের মতে এই চেতনার স্তরে পৌঁছালে মানুষ নিজেকে আর পৃথক সত্তা হিসেবে অনুভব করে না, বরং সে উপলব্ধি করে যে সে সমগ্র মহাবিশ্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তখন ভয়, একাকিত্ব, মৃত্যু ভয় এবং সংকীর্ণতা দূর হয়ে যায়। তার স্থানে আসে গভীর শান্তি, সীমাহীন ভালোবাসা, করুণা এবং প্রজ্ঞা। লেখক রিচার্ড মরিসবার্গ রিচার্ড মরিসবার্গ 1837 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি কানাডায় বসবাস শুরু করেন এবং চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষা লাভ করেন। তিনি একজন দক্ষ চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ এবং মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ছিলেন। তার কাজ ছিল মানুষের মানসিক অসুস্থতা নিয়ে গবেষণা করা, কিন্তু ধীরে ধীরে তিনি উপলব্ধি করলেন, শুধু মানসিক রোগ নয়, মানুষের সর্বোচ্চ মানসিক ও আধ্যাত্মিক সম্ভাবনাকেও বোঝা জরুরি। এক রহস্যময় অভিজ্ঞতা। প্রায় 36 বছর বয়সে এক রাতে তার জীবনে এক অসাধারণ ঘটনা ঘটে। হঠাৎ তিনি অনুভব করেন চারিদিকে এক অপূর্ব আলোর উপস্থিতি। তার মনে হয় সমগ্র মহাবিশ্ব সীমাহীন প্রেম, আনন্দ এবং জীবন্ত শক্তিতে পরিপূর্ণ। কয়েক মুহূর্তের জন্য তিনি উপলব্ধি করেন যে তিনি এবং এই বিশাল বিশ্ব আলাদা নন, উভয়েই একই অস্তিত্বের অংশ।
এই অভিজ্ঞতা এতটাই গভীর ছিল যে তার সমগ্র জীবন বদলে যায়। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে এটি কোনো কল্পনা নয়, বরং মানব চেতনার এক উচ্চতর স্তরের প্রত্যক্ষ অভিজ্ঞতা। গবেষণার সূচনা। এরপর তিনি বহু বছর ধরে বিভিন্ন ধর্ম, দর্শন এবং ইতিহাসের মহান ব্যক্তিদের জীবন অধ্যয়ন করেন। তিনি লক্ষ্য করেন বিশ্বের বিভিন্ন সময়ে অনেক মহান ব্যক্তি একই ধরনের গভীর অভিজ্ঞতার কথা বলেছেন। তাদের মধ্যে ছিলেন গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, সেন্ট পল, প্লটিনাস, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দান্তে, উইলিয়াম ব্লেক এবং ওয়াল্ট হুইটম্যান। বাকের মতে তাদের অভিজ্ঞতার ভাষা ভিন্ন হলেও মূল উপলব্ধি ছিল এক: মহাবিশ্বের সঙ্গে ঐক্যের অনুভূতি। বইটির উদ্দেশ্য। লেখক স্পষ্ট করে বলেছেন তিনি কোনো নতুন ধর্ম প্রচার করছেন না, তিনি অলৌকিক গল্পও বলছেন না। তার উদ্দেশ্য হলো মানব চেতনার বিবর্তনের একটি সম্ভাব্য পরবর্তী ধাপকে যুক্তি, ইতিহাস এবং অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করা। তিনি পাঠকদের কোনো মতবাদ অন্ধভাবে বিশ্বাস করতে বলেন না, বরং তিনি আহ্বান জানান উন্মুক্ত মন নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতে, চিন্তা করতে এবং নিজের অভিজ্ঞতার আলোকে বিচার করতে। এই বই কেন এত গুরুত্বপূর্ণ? এই বই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আধুনিক মনোবিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিকতার জগতে একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হয়। যদিও এর সব মতামত বৈজ্ঞানিকভাবে সর্বসম্মত নয়, তবুও এটি মানব চেতনা নিয়ে গভীর অনুসন্ধানের একটি ঐতিহাসিক প্রচেষ্টা। আজও যারা ধ্যান, আত্ম উপলব্ধি, চেতনার বিকাশ বা আধ্যাত্মিক জীবন নিয়ে গবেষণা করেন, তাদের কাছে এই বই অনুপ্রেরণার একটি মূল্যবান উৎস। পরবর্তী অধ্যায় আমরা জানব মানব চেতনার তিনটি স্তর কি এবং কেন লেখক মনে করেন যে কসমিক কনসিয়াসনেস মানব জাতির বিবর্তনের পরবর্তী ধাপ হতে পারে। অধ্যায় 2, চেতনার তিনটি স্তর। কি সেটা? এক হচ্ছে প্রাণী চেতনা থেকে মহাজাগতিক চেতনা। রিচার্ড মরিস বাকের মতে মানব জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য শুধু তার শরীর বা বুদ্ধিমত্তা নয়, বরং তার চেতনা মানে কনসিয়াসনেস। তিনি বিশ্বাস করতেন চেতনা একটি স্থির বিষয় নয়, এটি ক্রমাগত বিকশিত হয়। তিনি মানব চেতনাকে তিনটি প্রধান স্তরে ভাগ করেছেন: সরল চেতনা মানে সিম্পল কনসিয়াসনেস, আত্মচেতনা মানে সেলফ কনসিয়াসনেস, মহাজাগতিক চেতনা বা কসমিক কনসিয়াসনেস। সিম্পল কনসিয়াসনেস, সেলফ কনসিয়াসনেস এবং কসমিক কনসিয়াসনেস, তিনটি ভাগে তিনি ভাগ করেছেন। এক, সরল চেতনা। দুই, আত্মচেতনা। তিন, মহাজাগতিক চেতনা। সরল চেতনা বা সিম্পল কনসিয়াসনেস কি? এক, এরই চেতনার সবচেয়ে প্রাথমিক স্তর। সরল চেতনা যেটা, এটা হচ্ছে চেতনার সবচেয়ে প্রাথমিক স্তর। প্রাণীরা যেমন ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, আনন্দ, ভয় বা নিরাপত্তার অনুভূতি উপলব্ধি করতে পারে, এটি সরল চেতনার প্রকাশ। এই স্তরে জীব বুঝতে পারে সে ক্ষুধার্ত, সে বিপদের মধ্যে আছে, এটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে সে আনন্দ বা কষ্ট অনুভব করছে।
কিন্তু সে নিজেকে নিয়ে চিন্তা করতে পারে না। সে কখনো প্রশ্ন করে না যে আমি কে, আমি কেন জন্মেছি, আমার মৃত্যুর পরে কি হবে। এই প্রশ্নগুলো তার মধ্যে আসে না। অর্থাৎ অনুভূতি আছে কিন্তু আত্মবিশ্লেষণ নেই। এটা কাদের মধ্যে হতে পারে? গরু, ছাগল, পশু পাখি, এদের মধ্যে। আত্মচেতনা, সেলফ কনসিয়াসনেস। রিচার্ড বাকের মতে মানুষের প্রকৃত বৈশিষ্ট্য এখান থেকেই শুরু। মানুষের মানুষের প্রকৃত বৈশিষ্ট্য এখান থেকেই শুরু। আত্মচেতনা এমন একটি ক্ষমতা যার মাধ্যমে মানুষ নিজের চিন্তা, অনুভূতি ও আচরণকে পর্যবেক্ষণ করতে পারে। সে শুধু দেখে না, সে নিজেকে দেখতেও শেখে। এই স্তরে মানুষ বুঝতে পারে আমি একজন স্বতন্ত্র ব্যক্তি, আমার অতীত আছে, আমার ভবিষ্যৎ আছে, আমি সিদ্ধান্ত নিতে পারি। এই আত্মচেতনার কারণেই মানুষের মধ্যে জন্ম নেয় কি ভাষা, কল্পনা শক্তি, আর ইতিহাস চর্চা, বিজ্ঞান চর্চা, শিল্প, সাহিত্য, নৈতিকতা ও সভ্যতা। মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে, অতীত থেকে শিক্ষা নিতে পারে এবং নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতে পারে। আত্মচেতনার সীমাবদ্ধতা। যদিও আত্মচেতনা মানুষের অসাধারণ অর্জন, তবুও এর একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এই স্তরে মানুষ নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করতে শুরু করে। সেভাবে আমি আলাদা, আমার সুখ আলাদা, আমার নিরাপত্তা আলাদা। এই পৃথকতার অনুভূতি থেকেই জন্ম নেয়, এই পৃথক করার কারণে জন্ম নেয় ভয়, হিংসা, লোভ, প্রতিযোগিতা, একাকিত্ব, দুঃখ এবং মৃত্যু ভয়। অর্থাৎ আত্মচেতনা মানুষকে উন্নত করেছে, কিন্তু একই সঙ্গে মানসিক যন্ত্রণারও সূচনা করেছে। তিন হচ্ছে মহাজাগতিক চেতনা, কসমিক কনসিয়াসনেস। রিচার্ড বাক বলেন, আত্মচেতনাই শেষ নয়, মানুষের মধ্যে আরো একটি সুপ্ত সম্ভাবনা রয়েছে। তিনি এই অবস্থার নাম দেন কসমিক কনসিয়াসনেস বা মহাজাগতিক চেতনা। এই স্তরে মানুষ অনুভব করে সে মহাবিশ্ব থেকে আলাদা নয়, সে প্রকৃতি, জীবন এবং সমগ্র অস্তিত্বের সঙ্গে একাত্ম। এটি কোনো বিশ্বাস নয়, এটি একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা। এই অবস্থায় অহংকার ক্ষীণ হয়ে যায়, মৃত্যু ভয় বিলীন হয়, ভালোবাসা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে, করুণা বৃদ্ধি পায়, গভীর শান্তি অনুভূত হয়, জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। বিবর্তনের ধারাবাহিকতা। রিচার্ড বাক একটি গুরুত্বপূর্ণ উদাহরণ দেন। এক সময় পৃথিবীতে ভাষা ছিল না, পরে ভাষা এসেছে। এক সময় বিজ্ঞান ছিল না, পরে বিজ্ঞান এসেছে। এক সময় মানুষ আগুন ব্যবহার করতে জানতো না, পরে শিখেছে। তাহলে চেতনার বিকাশ কেন থেমে যাবে? যেমন প্রাণী থেকে মানুষ এসেছে, তেমনি বর্তমান মানুষের মধ্য থেকে একদিন আরো উন্নত চেতনার মানুষ জন্ম নিতে পারে। আত্মচেতনা একটি সেতু। লেখকের একটি সুন্দর উপমা, প্রাণী চেতনা এক তীর, মহাজাগতিক চেতনা অন্য তীর, আর আত্মচেতনা হলো মাঝখানের একটি সেতু। আজকের অধিকাংশ মানুষ সেই সেতুর উপর দাঁড়িয়ে আছে, তারা এখনো সম্পূর্ণ মহাজাগতিক চেতনায় পৌঁছায়নি। এই অধ্যায়ের মূল শিক্ষা কি? চেতনা স্থির নয়, এটি পরিবর্তিত হয়। প্রাণীদের মধ্যে সরল চেতনা আছে, মানুষের মধ্যে আত্মচেতনা বিকশিত হয়েছে। ভবিষ্যতে মহাজাগতিক চেতনা মানব জাতির পরবর্তী বিবর্তন হতে পারে। পৃথকতার অনুভূতি থেকেই ভয়, দ্বন্দ্ব ও কষ্টের জন্ম হয়। ঐক্যের উপলব্ধিই মানুষকে গভীর শান্তি ও মুক্তির দিকে নিয়ে যেতে পারে। পরবর্তী অধ্যায়ে আমরা জানব মহাজাগতিক চেতনার বৈশিষ্ট্য কি, এটি কেমন অনুভূত এবং কেন লেখক একে মানব জীবনের সর্বোচ্চ সম্ভাবনা হিসেবে বিবেচনা করেছেন।
চলুন নেক্সট চ্যাপ্টার চলে যায়। অধ্যায় 3 কি বলছে? মহাজাগতিক চেতনার বৈশিষ্ট্য। রিচার্ড মরিস বাকের মতে মহাজাগতিক চেতনা, কসমিক কনসিয়াসনেস, কোনো নতুন ধর্ম, বিশ্বাস বা দর্শন নয়। এটি এমন একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা যেখানে মানুষের চেতনা হঠাৎ করে এক উচ্চতর স্তরে পৌঁছায়। এই অভিজ্ঞতা সাধারণ চিন্তা বা কল্পনার মতো নয়। এটি এত গভীর যে যারা এটি অনুভব করেছেন তাদের জীবন প্রায় স্থায়ীভাবে পরিবর্তিত হয়েছে। নিচে লেখকের বর্ণনা অনুযায়ী এর প্রধান বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হলো। হঠাৎ অন্তর্দীপ্তির অনুভূতি। লেখক বলেন, অনেকের ক্ষেত্রে এই অভিজ্ঞতা ধীরে ধীরে নয় বরং হঠাৎ করে হয়। মনে হয় যেন অন্ধকার ঘরে এক মুহূর্তে আলো জ্বলে উঠেছে। এটি বাইরের আলো নয়, এটি অন্তরের গভীর উপলব্ধির আলো। অনেকেই অনুভব করেন যেন বাস্তবতাকে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। মহাবিশ্বের সঙ্গে একাত্মতার অনুভূতি। এই অবস্থায় ব্যক্তি আর নিজেকে আলাদা সত্তা হিসেবে অনুভব করেন না। তিনি উপলব্ধি করেন, আমি প্রকৃতি থেকে আলাদা নই, আমি জীবনের বিরোধী নই, সমগ্র অস্তিত্বের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। এই অনুভূতি কোনো যুক্তির মাধ্যমে আসে না, এটি প্রত্যক্ষ অভিজ্ঞতা, গভীর আনন্দ ও শান্তি। মহাজাগতিক চেতনার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো গভীর কারণহীন আনন্দ। এই আনন্দ কোনো বাহ্যিক সাফল্য, সম্পদ বা সম্পর্কের উপর নির্ভর করে না। এর সঙ্গে থাকে অন্তরের প্রশান্তি, নিরাপত্তার অনুভূতি, জীবনের প্রতি গভীর আস্থা, মৃত্যু ভয়ের হ্রাস। লেখকের মতে এই অভিজ্ঞতার পরে অনেকের মৃত্যু ভয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর কারণ তারা নিজেদের কেবল একটি সীমিত দেহ হিসেবে নয় বরং বৃহত্তর অস্তিত্বের অংশ হিসেবে অনুভব করতে শুরু করেন। তবে এর অর্থ এই নয় যে তারা জীবনের মূল্য কম দেন, বরং তারা জীবনকে আরো গভীরভাবে ভালোবাসতে শেখেন। ভালোবাসা ও করুণার বিস্তার। এই অবস্থায় মানুষের ভালোবাসা কেবল পরিবার বা পরিচিতদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তিনি ধীরে ধীরে সব মানুষের, এমনকি সমগ্র জীবজগতের প্রতি আন্তরিক সহানুভূতি অনুভব করতে পারেন। অন্যের সুখ দুঃখ তার কাছে নিজের মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নৈতিক জীবনের স্বতঃস্ফূর্ত বিকাশ। লেখকের মতে মহাজাগতিক চেতনা অর্জনের পরে নৈতিকতা বাইরের নিয়মের কারণে নয়, অন্তরে উপলব্ধি থেকে আসে। তখন সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা ও সততা জোর করে পালন করতে হয় না, এসব স্বাভাবিক আচরণে পরিণত হয়। জীবনের অর্থ সম্পর্কে নতুন উপলব্ধি। এই অভিজ্ঞতার পরে অনেকেই অনুভব করেন যে জীবন কেবল বেঁচে থাকা বা সাফল্য অর্জনের জন্য নয়, জীবনের একটি গভীর উদ্দেশ্য রয়েছে এবং মানুষ সেই উদ্দেশ্যের সঙ্গে নিজেকে সংযুক্ত অনুভব করতে শুরু করে। এই অভিজ্ঞতা কি সবার হয়? রিচার্ড বাকের মতে ইতিহাসে খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে এই অভিজ্ঞতা স্পষ্টভাবে দেখা গেছে। তবে তিনি বিশ্বাস করতেন এটি কোনো বিশেষ জাতি, ধর্ম বা সংস্কৃতির একচেটিয়া সম্পদ নয়। মানব জাতির বিবর্তনের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আরো বেশি মানুষের মধ্যে এই চেতনার বিকাশ ঘটতে পারে। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা। লেখক এই অভিজ্ঞতাকে অলৌকিক ক্ষমতা বা অতিপ্রাকৃত শক্তির সঙ্গে এক করে দেখাননি। তিনি দাবি করেননি যে মহাজাগতিক চেতনা অর্জন করলে কেউ ভবিষ্যতে এই ভবিষ্যৎ দেখতে পারবেন বা বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে যাবেন। বরং তিনি জোর দিয়েছেন চেতনার গভীর পরিবর্তন, দৃষ্টিভঙ্গির প্রসার এবং মানবিক গুণাবলীর বিকাশের উপর।
এই অধ্যায়ের মূল শিক্ষা হলো মহাজাগতিক চেতনা একটি গভীর প্রত্যক্ষ অভিজ্ঞতা। এতে ব্যক্তি মহাবিশ্বের সঙ্গে একাত্মতার অনুভূতি লাভ করেন। গভীর শান্তি, আনন্দ, ভালোবাসা ও করুণা স্বাভাবিকভাবে বিকশিত হয়। মৃত্যু ভয় ও সংকীর্ণ অহংকার বোধ কমে যেতে পারে। লেখকের মতে এটি মানব চেতনার সম্ভাব্য পরবর্তী বিবর্তন। পরবর্তী অধ্যায়ে আমরা পড়ব অধ্যায় 4, মহাজাগতিক চেতনার উদাহরণ। ইতিহাসের মহান ব্যক্তিরা। রিচার্ড মরিস বাক তার তত্ত্বকে কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত করেননি। তিনি ইতিহাস, ধর্ম, দর্শন, সাহিত্য থেকে বহু মহান ব্যক্তির জীবন বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছেন যে বিভিন্ন যুগে কিছু মানুষ এমন এক গভীর চেতনার অভিজ্ঞতা লাভ করেছিলেন যাকে তিনি মহাজাগতিক চেতনা বা কসমিক কনসিয়াসনেস বলে অভিহিত করেছেন। তবে তিনি স্পষ্টভাবে বলেন এটি তার ব্যাখ্যা। ইতিহাসবিদ, ধর্মতত্ত্ববিদ বা আধুনিক বিজ্ঞানীরা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করতে পারেন। 1, গৌতম বুদ্ধ। বাকের মতে গৌতম বুদ্ধের বোধিবৃক্ষের নিচে প্রাপ্ত বোধিলাভ মানব চেতনার এক অসাধারণ রূপান্তরের উদাহরণ। বোধিলাভের পর বুদ্ধ শিক্ষা দেন সমস্ত কিছু পরিবর্তনশীল। আসক্তি দুঃখের মূল কারণ। করুণা ও প্রজ্ঞার মাধ্যমে মুক্তির সম্ভব। বাক মনে করেন এই উপলব্ধিগুলো মহাজাগতিক চেতনার বৈশিষ্ট্যের সঙ্গে অনেক দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 2, যীশু খ্রিস্ট। যিশুর শিক্ষা, বিশেষ করে নিঃশর্ত ভালোবাসা, ক্ষমা এবং ঈশ্বরের রাজ্য মানুষের অন্তরে রয়েছে, এই সবকে বাক গভীর চেতনার প্রকাশ হিসেবে দেখেছেন। তোমার শত্রুকেও ভালোবাসো, এই ধরনের শিক্ষা তার মনে এমন এক দৃষ্টিভঙ্গির পরিচয় দেয় যেখানে মানুষ নিজের সীমিত অহংকে অতিক্রম করে বৃহত্তর ঐক্যের অনুভূতি লাভ করে। সেন্ট পল। সেন্ট পলের জীবনে দামাস্কাসের পথে ঘটে যাওয়া নাটকীয় অভিজ্ঞতার কথা বাক বিশেষভাবে উল্লেখ করেছেন। এই ঘটনার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। বাকের মতে হঠাৎ অন্তর্দীপ্তি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং নতুন জীবন দর্শন এসব মহাজাগতিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য। প্লটিনাস। প্রাচীন গ্রিক দার্শনিক প্লটিনাস শিক্ষা দিয়েছিলেন যে মানুষের আত্মা সর্বোচ্চ বাস্তবতার সঙ্গে মিলিত হতে পারে। তিনি এমন এক গভীর ধ্যানমগ্ন অবস্থার কথা বলেছিলেন যেখানে ব্যক্তি নিজের পৃথক পরিচয় ভুলে গিয়ে একত্বের অভিজ্ঞতা লাভ করেন। বাক এই বর্ণনাকে মহাজাগতিক চেতনার দার্শনিক উদাহরণ হিসেবে দেখেছেন। দান্তে অলিজিয়েরি। দান্তের বিখ্যাত গ্রন্থ ডিভাইন কমেডির শেষ অংশে তিনি স্বর্গীয় আলোক, প্রেম এবং সর্বজনীন ঐক্যের যে বর্ণনা দিয়েছেন, বাক তার মধ্যে মহাজাগতিক চেতনার প্রতিফলন খুঁজে পান। উইলিয়াম ব্লেক। কবি ও শিল্পী উইলিয়াম ব্লেক প্রায় এমন এক বাস্তবতার কথা লিখেছেন যা সাধারণ ইন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে। তার কবিতা ও চিত্রকর্মে আলো, অসীমতা এবং মানব আত্মার মুক্তির যে চিত্র ফুটে ওঠে, বাকের মতে তা উচ্চতর চেতনার অভিজ্ঞতার ইঙ্গিত বহন করে। ওয়াল্ট হুইট ওয়াল্ট হুইটম্যান। রিচার্ড বাক ওয়াল্ট হুইটম্যানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি হুইটম্যানের কবিতায় এমন এক আনন্দ, স্বাধীনতা এবং সার্বজনীন মানবতার অনুভূতি দেখিয়েছিলেন যা তার নিজের অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে মিল খেয়েছিল। হুইটম্যানের লিভস অব গ্রাস গ্রন্থকে তিনি মহাজাগতিক চেতনার সাহিত্যিক প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ বলে মনে করতেন। এই উদাহরণগুলোর উদ্দেশ্য কি? বাকের উদ্দেশ্য ছিল না প্রমাণ করা যে এই সব মহান ব্যক্তি একই অভিজ্ঞতা লাভ করেছিলেন, বরং তিনি দেখাতে চেয়েছিলেন যে বিভিন্ন দেশ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সময় এবং ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটেও কিছু মানুষের অভিজ্ঞতার মধ্যে আশ্চর্যজনক সিমিলারিটি বা মিল দেখা যায়। তার মতে এই মিল মানব চেতনার একটি সার্বজনীন সম্ভাবনার ইঙ্গিত বহন করে বা ইঙ্গিত হতে পারে। আধুনিক দৃষ্টিভঙ্গি। আজকের গবেষকরা বাকের তালিকার সব ব্যক্তিকে একইভাবে মূল্যায়ন করেন না।
অনেকে মনে করেন তাদের অভিজ্ঞতাগুলোকে একটিমাত্র ধারণার মধ্যে এলে অতিরিক্ত সরলীকরণ হতে পারে। আবার অন্য গবেষকরা বলেন বিভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে সত্যি কিছু সাধারণ অভিজ্ঞতার ধারা দেখা যায়, অর্থাৎ বাক্যের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ হলেও এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয়। এই অধ্যায়ের মূল শিক্ষা: রিচার্ড মরিস বাক ইতিহাসের বিভিন্ন মহান ব্যক্তির জীবনে উচ্চতর চেতনার মিল খুঁজে পেয়েছিলেন। তিনি মনে করতেন ধর্ম সংস্কৃতি ভিন্ন হলেও গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার কিছু সার্বজনীন বৈশিষ্ট্য থাকতে পারে। তার বিশ্লেষণ একটি ব্যাখ্যামূলক তত্ত্ব, প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্য হিসেবে নয়। এই অধ্যায়ের মূল বার্তা হলো মানব চেতনার গভীর অভিজ্ঞতা বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ভাষায় প্রকাশ পেয়েছে। পরবর্তী অধ্যায়, নেক্সট। অধ্যায় 5, মহাজাগতিক চেতনার দিকে মানুষের অগ্রযাত্রা। রিচার্ড মরিসবাকের মতে মহাজাগতিক চেতনা কসমিক কনসাসনেস এমন কিছু নয় যা কেবল কয়েকজন ভাগ্যবান মানুষের জন্য সংরক্ষিত। তিনি বিশ্বাস করতেন এটি মানব চেতনার বিবর্তনের একটি সম্ভাব্য পরবর্তী ধাপ। তবে তিনি কোনো নির্দিষ্ট কৌশল, ধ্যান পদ্ধতি বা অনুশীলনের তালিকা দেননি যা অনুসরণ করলে নিশ্চিতভাবে এই অভিজ্ঞতা লাভ করা সম্ভব যাবে। তার মতে এটি মানুষের অভ্যন্তরীণ বিকাশের সঙ্গে সম্পর্কিত একটি স্বতঃস্ফূর্ত রূপান্তর। চেতনার বিকাশ ধাপে ধাপে ঘটে। বাকের মতে প্রকৃতিতে কোনো বড় পরিবর্তন সাধারণত এক মুহূর্তে ঘটে না। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি চলার পর একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দৃশ্যমান হয়। যেমন একটি বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয়, একটি শিশু ধাপে ধাপে ভাষা শেখে, একটি সমাজ ধীরে ধীরে সভ্য হয়ে ওঠে। ঠিক তেমনি মানুষের চেতনা দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষা ও আত্মবিকাশের মাধ্যমে পরিণত হতে পারে। কি ধরনের মানুষ প্রস্তুত হতে পারে? লেখক লক্ষ্য করেছিলেন যাদের মধ্যে মহাজাগতিক চেতনার অভিজ্ঞতার কথা পাওয়া যায় তাদের জীবনে কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিল, যেমন সত্য অনুসন্ধানের প্রবল আকাঙ্ক্ষা, মানব কল্যাণের প্রতি আন্তরিক মনোভাব, নৈতিক জীবনের প্রতি প্রতিশ্রুতি, গভীর চিন্তাশীলতা, সৃজনশীলতা, আত্মকেন্দ্রিকতা ধীরে ধীরে হ্রাস। তবে তিনি বলেন যে এই গুণগুলো থাকলেই মহাজাগতিক চেতনা নিশ্চিতভাবে অর্জিত হবে। দুঃখ ও সংকটের ভূমিকা: বাক লক্ষ্য করেছিলেন যে ইতিহাসের অনেক মানুষের জীবনে গভীর সংকট, সংগ্রাম বা মানসিক পরিবর্তনের পর বড় ধরনের আধ্যাত্মিক উপলব্ধি এসেছে। তবে তিনি বলেননি যে কষ্ট পাওয়াই উন্নতির একমাত্র পথ, বরং তার পর্যবেক্ষণ ছিল কখনো কখনো কঠিন অভিজ্ঞতা মানুষের পুরনো চিন্তার কাঠামোকে ভেঙে নতুন উপলব্ধির জন্য জায়গা তৈরি করতে পারে। ভালোবাসার বিস্তার: মহাজাগতিক চেতনার দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে বাক মানুষের ভালোবাসার পরিধি বিস্তৃত হওয়ার কথা উল্লেখ করেছেন। প্রথমে মানুষ নিজের জন্য বাঁচে, পরে পরিবারের জন্য ভালোবাসে, তারপর সমাজকে, আর শেষ পর্যন্ত সমগ্র মানব জাতি এবং জীবনের প্রতি গভীর সহানুভূতি অনুভব করতে পারে। অহংবোধের পরিবর্তন: বাকের মতে মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতার একটি হলো অতিরিক্ত অহংকার, অহংকেন্দ্রিকতা। মহাজাগতিক চেতনার দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তি জীবনের ব্যক্তি নিজের পরিচয়কে আরো বিস্তৃত ভাবে দেখতে শেখে। সে কেবল আমি নয়, আমার দৃষ্টিভঙ্গি থেকে জীবনকে উপলব্ধি করতে শুরু করে। এটি কি অনুশীলনের মাধ্যমে অর্জন করা যায়? এই প্রশ্নের সরাসরি উত্তর বইয়ে নেই। রিচার্ড বাক ধ্যান, যোগ, প্রার্থনা বা নির্দিষ্ট কোনো পদ্ধতিতে মহাজাগতিক চেতনার একমাত্র পথ হিসেবে ঘোষণা করেননি। তিনি বরং ইঙ্গিত দিয়েছেন যে মানসিক পরিপক্কতা, নৈতিক বিকাশ, গভীর আত্মজিজ্ঞাসা এবং মানবতার প্রতি আন্তরিক ভালোবাসা মানুষকে এই সম্ভাব্য রূপান্তরের জন্য প্রস্তুত করতে পারে। বিবর্তনের প্রতি লেখকের আশাবাদ: বইয়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো আশাবাদ। বাক বিশ্বাস করতেন যেমন অতীতে আত্মচেতনার বিকাশ মানব সভ্যতাকে বদলে দিয়েছে, তেমনি ভবিষ্যতে আরো বেশি মানুষের মধ্যে মহাজাগতিক চেতনার বিকাশ ঘটলে পৃথিবী আরো শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক এবং সহানুভূতিশীল হতে পারে। এটি তার একটি দার্শনিক ও বিবর্তনমূলক আশা, প্রমাণিত বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী নয়। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো মহাজাগতিক চেতনা লেখকের মতে মানব বিবর্তনের সম্ভাব্য পরবর্তী ধাপ। বইটি এই অভিজ্ঞতা অর্জনের কোনো নির্দিষ্ট পদ্ধতি দেয় না,
আত্মজিজ্ঞাসা, নৈতিকতা, ভালোবাসা ও মানব সেবার মতো গুণাবলী চেতনার চেতনার বিকাশের সহায়ক হতে পারে। ব্যক্তিগত সংকট কখনো কখনো গভীর আত্ম উপলব্ধির সুযোগ তৈরি করতে পারে। বইটির মূল সুর হলো মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ। নেক্সট, পরবর্তী পরীক্ষা। অধ্যায় 6, আধুনিক দৃষ্টিভঙ্গি, রিচার্ড মরিস বাকের তত্ত্বের মূল্যায়ন। কসমিক কনসাসনেস, রিচার্ড মরিস বাকের কসমিক কনসাসনেস বইটি প্রকাশিত হওয়ার পর এটি দর্শন, মনোবিজ্ঞান, ধর্মতত্ত্ব এবং আধ্যাত্মিক চিন্তা জগতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেক পাঠক বইটিকে মানব চেতনা নিয়ে এক সাহসী ও অনুপ্রেরণামূলক গবেষণা হিসেবে দেখিয়েছেন। আর অনেক গবেষকের দাবি, যাই হোক, এসব আসল জিনিস আপনাদের বলে দিয়েছি। এরপরে শুধু ব্যাখ্যা আর ব্যাখ্যা, এগুলো কোনো কাজে নয় আমার মনে হয়। যাই হোক, কনসিয়াসনেস কনসিয়াসনেস বাড়বে কিভাবে? আপনারা প্র্যাকটিক্যাল করবেন, প্র্যাকটিক্যালটা দেখে নেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টা ধ্যান করবেন। হাত দুটাকে ক্রস করবেন, চোখ বন্ধ করবেন, পা দুটো ক্রস করবেন, চেয়ার টেবিল যেখানে খুশি বসবেন, মাটিতে বসবেন। পায়ের সমস্যা থাকলে, কোমরের সমস্যা থাকলে দেওয়ালে পিঠ থেকে বসবেন। আমরা যে শ্বাস প্রশ্বাস যাচ্ছে এবং বেরোচ্ছে ওইটাকে ফলো করবেন। আর আপনার মস্তিষ্কে যত রকমের চিন্তা আসুক না কেন, সেটাকে জাস্ট অবজার্ভ করবেন। তার পিছনে পিছনে প্রবাহিত হবেন না। নদীর পাড়ই থাকে, তার মধ্য দিয়ে, দুই পাড়ের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। পাড় কখনো নদীর প্রবাহের সঙ্গে যাওয়ার ইচ্ছা পোষণ করে না। সেরকম নদীর পাড়ের মতো থাকবেন, দেখবেন কিভাবে চিন্তাগুলো প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। কাউকে ব্লক করবেন না, এতে আপনার কনসিয়াসনেস বৃদ্ধি পাবে। তো আমি আপনাদের পদ্ধতিটা দেখিয়ে দিলাম। প্র্যাকটিস করার ইচ্ছা বা দায়িত্ব আপনার। প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, প্রত্যেক দিন একটু একটু করে বাড়াবেন। আর এভাবে করেই কন্টিনিউ আজীবন করে যেতে হবে। এতে দেখবেন আপনার আহ অ্যাঙ্গারনেস কমে যাবে, আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে, মানে উচ্চতর চিন্তা মস্তিষ্কে আসবে। আপনার সোশ্যাল যে রিলেশনশিপ আরো স্ট্রং হবে, মানুষ আপনার দিকে অ্যাট্রাক্টেড হবে। আরো যদি জানতে চান, প্র্যাকটিস করতে চান, আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে ফ্রি ট্রেনিং আছে। ল অফ অ্যাট্রাকশন শিখতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই ফিজ লাগবে। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই কমেন্টস করবেন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ।